নমস্কার। আজকে আপনাদের কাছে আমি নলেজ অ্যান্ড কারিকুলাম জ্ঞান এবং পাঠ্যক্রমের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাঠ্যক্রম, বিদ্যালয় অভিজ্ঞতা এবং মূল্যায়নের নকশাকরণ, ডিজাইনিং কারিকুলাম, স্কুল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইভ্যালুয়েশন। পাঠ্যক্রম, বিদ্যালয় অভিজ্ঞতা, মূল্যায়নের নকশাকরণ, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আগের ভিডিওগুলো আশা করি আপনারা দেখেছেন এবং তারই সূত্র ধরে আমরা এই আলোচনাটা আজকের করতে পারি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে পাঠ্যক্রম হলো দি ওয়ে টু রিচ মাই গোল, আমার লক্ষ্যে পৌঁছানোর একটা পথ বিশেষ। সেই জন্যে এই পথে যেতে গেলে আমাদের কিছু নকশা বা প্রি প্ল্যান্ড ডিজাইনিং দরকার হয়। তা আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনার সূত্রপাত করব। এই স্লাইডটায় আমরা দেখতে পাচ্ছি ডিজাইনিং কারিকুলাম, স্কুল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইভ্যালুয়েশন। এর গুরুত্বপূর্ণ চারটে বিভাগে আমরা এটাকে বিভাজিত করেছি। প্রথমটা হচ্ছে প্রিন্সিপালস অফ সিলেক্টিং কারিকুলাম কন্টেন্ট, অর্থাৎ পাঠ্যক্রমিক বিষয় নির্বাচনের নীতিসমূহ। প্রিন্সিপালস অফ সিলেক্টিং কারিকুলাম কন্টেন্ট, আমরা আগের ভিডিওতে প্রিন্সিপালস অফ কারিকুলাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেই রেস ধরে আমরা আজকে ওটার বিস্তৃত আলোচনা শুরু করব। 2 নম্বর হচ্ছে প্রিন্সিপালস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, হাইলাইটস অফ এনসিএফটি 2009, স্টেজ স্পেসিফিক অ্যান্ড সাবজেক্ট, স্টেজ স্পেসিফিক অ্যান্ড সাবজেক্ট স্পেসিফিক অবজেক্টিভস অফ কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম বিকাশের নীতিসমূহ এনসিএফটি 2009 মূল কথা। কি মূল কথা? পাঠ্যক্রমের স্তর ভিত্তিক এবং বিষয় ভিত্তিক লক্ষ্যগুলোর আলোচনা, স্তর ভিত্তিক এবং বিষয় ভিত্তিক লক্ষ্যের আলোচনা। তৃতীয় হচ্ছে মেথোডোলজি অফ কারিকুলাম ট্রানজাকশন, অর্থাৎ মেথোডোলজি অফ কারিকুলাম ট্রানজাকশন। চতুর্থত যে কারিকুলাম ইভ্যালুয়েশন, কারিকুলাম ট্রানজাকশানের যে পদ্ধতি, মেথড, সেটা এবং পাঠ্যক্রমের ইভ্যালুয়েশন। এই ইভ্যালুয়েশনটা যে ফর্মেটিভ, সামেটিভ, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। এই যে চারটে টপিক আমরা এই অধ্যায়ের পেয়েছি, এগুলোকে আমি এবার ধীরে ধীরে ইলাস্ট্রেট করব। আজকে আপনাদেরকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ সিলেক্টিং কারিকুলাম কন্টেন্ট। প্রিন্সিপালস অফ সিলেক্টিং কারিকুলাম কন্টেন্টে আমরা 7টা বিষয়কে মূলত চিহ্নিতকরণ করেছি। কারণ আমরা জানি পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের নীতি এই 7টা নীতির উপরেই ভিত্তি করে তৈরি করা হয়। কারণ এই যে নীতিগুলো আমরা এখানে দিয়েছি বা আলোচনা করব, এই নীতিগুলো প্রত্যেকটাই শিশু মনস্তত্ত্ব এবং সোশ্যাল নিডস, সমাজের চাহিদার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। প্রথমটা দেখুন, সেলফ সাফিসিয়েন্সি, যেটাকে বাংলায় বলা হয় আত্মপ্রত্যয়। দ্বিতীয়টা হচ্ছে সিগনিফিক্যান্স, অর্থাৎ তাৎপর্য। 3 নম্বর ভ্যালিডিটি, যথার্থতা। 4 নম্বর ইন্টারেস্ট, অর্থাৎ আগ্রহ। 5 নম্বর ইউটিলিটি, উপযোগিতা। 6 নম্বর লার্নেবিলিটি, শিক্ষণীয়তা। এবং 7 নম্বর যে ফেসিবিলিটি, অর্থাৎ সম্ভবপরতা বা সম্পাদন যোগ্যতা। তাহলে এই সেলফ সাফিসিয়েন্সি, সিগনিফিক্যান্স, ভ্যালিডিটি, ইন্টারেস্ট, ইউটিলিটি, লার্নেবিলিটি অ্যান্ড ফেসিবিলিটি, এই যে 7টা নীতি আমরা মূলত চিহ্নিতকরণ করেছি,
পাঠ্যক্রম বিষয়ের নির্বাচনের মূলনীতি, এগুলোকেই আমরা মূলনীতি বলে ভাবতে পারি। বেশ, এরপর আমরা এগুলোর বিস্তৃত আলোচনায় যাব। এই স্লাইডে আমরা দেখছি সেলফ সাফিসিয়েন্সি, যেটাকে বাংলায় বলা হয় আত্মপ্রত্যয়। আত্মপ্রত্যয়ের বিষয়ে আমরা এখানে বলেছি, টু হেল্প লার্নার্স অ্যাটেন ম্যাক্সিমাম সেলফ সাফিসিয়েন্সি ইন দ্য মোস্ট ইকোনমিক্যাল ম্যানার is the main guiding principle of subject matter or content selection. To help learners attain maximum self-sufficiency in the most economical manner is the main guiding principle of subject matter or content selection. অর্থাৎ বিষয়বস্তু নির্বাচনের নির্দেশ করার প্রধান নীতি হলো কম সময়ে স্বল্প ব্যয়ী শিক্ষার্থীদের সর্বাধিক আত্মপ্রত্যয় বৃদ্ধির ব্যবস্থা করা। একটা অল্প সময়ে শিশুকে বা শিক্ষার্থীকে যদি তার আত্মপ্রত্যয়টাকে দৃঢ় ভিত্তির উপর আমরা প্রতিষ্ঠা দিতে পারি, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া হবে। সেই জন্য শিক্ষণের স্বল্পব্যয়িতা বা ইকোনমি অফ লার্নিংয়ের যদি কম শিখন প্রচেষ্টায় ব্যয়িত হয় এবং শিখন সম্পদ বেশি লাগে না, তাহলে শিক্ষার্থীরা এই ধরনের শিখনে ফল বেশি লাভ করে। অর্থাৎ আমি এফোর্ট কম দেব অথচ বেশি গেইন করব, এইটা আমাদের কিন্তু দেখতে হবে। যদি এই ধরনের কোনো কারিকুলাম থাকে, তাহলে আমরা সেই কারিকুলামকে অবশ্যই প্রয়োগ করব। সেক্ষেত্রে কার্যকরী শিখন সাফল্য আমাদের অনেক বেশি প্রাপ্তি হবে। এই নীতিতে শিক্ষার্থীকে ক্ষেত্র পর্যবেক্ষণ, ক্ষেত্রপাঠ বা ফিল্ড সার্ভে, ফিল্ড স্টাডি এগুলোর সুযোগ দেওয়া হয়। এর ফলে কি হয়, শিক্ষার্থী নিজের একটা চেতনাকে তৈরি করতে পারে, স্বকীয় ধারণাকেও তৈরি করতে পারে এবং সে খুব এনার্জেটিক হয়ে পড়াশোনায় লেগে পড়তে পারে। এটাকেই বলা হয় সেলফ সাফিসিয়েন্সি। অর্থাৎ যে কোনোভাবেই আমরা দেখি না কেন, শিক্ষার্থীর আত্মপ্রত্যয় এবং দৃঢ়তাকে অত্যন্ত কঠিনভাবে প্রতিষ্ঠা দেওয়াই হচ্ছে পাঠ্যক্রমের অন্যতম উদ্দেশ্য। এরপরে স্লাইডে আমরা আসছি সিগনিফিক্যান্স মানে হচ্ছে তাৎপর্য। কন্টেন্ট ইজ সিগনিফিক্যান্ট অনলি হোয়েন ইট ইজ সিলেক্টেড অ্যান্ড অর্গানাইজড টু ডেভেলপ দ্য লার্নিং প্রসেস। If students come from very different environments, the content must be culturally consistent. অর্থাৎ বিষয়বস্তুকে তখনই আমাদের তাৎপর্য মনে হয় যখন সেটা নির্বাচিতভাবে সঠিক সংগঠনের মাধ্যমে কাজ করে যায়। এটা অতি বাস্তব। আমরা যে পাঠ্যক্রমটা ছাত্রদের উপর দিলাম বা শিক্ষকরা যে পাঠ্যক্রমটা ছাত্রদের কাছে বিশ্লেষণ করলেন, সেটা যদি অর্গানাইজড ওয়েতে ছাত্রদেরকে সঠিক দিশা দেখাতে পারে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে অবশ্যই পাঠ্যক্রমটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এবং শুধু তাই নয়, এই তাৎপর্যপূর্ণতা তখনই হবে যখন জ্ঞান, অনুভূতি, মনোসঞ্চালনমূলক দক্ষতায় শিক্ষার্থীর বিকাশ ঘটায় এবং শিক্ষার্থীর সংস্কৃতি বিষয়কেও মান্যতা দেওয়া যায়। বিশেষ করে বলা যায়, যদি শিক্ষার্থী ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে আসে, ভিন্ন ভিন্ন সোসাইটি থেকে উঠে আসে, তবুও তাদের সাংস্কৃতিক আবেদন বা সংবেদন যেন ভেতর থেকে একটা তৈরি হয়। এইটা যখনই পাঠ্যক্রমের মাধ্যমে আমরা পাবো, তখনই বুঝতে হবে যে পাঠ্যক্রমের তাৎপর্যতাটা কিন্তু পাওয়া গেল। কন্টেন্ট ইজ সিগনিফিক্যান্ট অনলি হোয়েন ইট ইজ সিলেক্টেড অ্যান্ড অর্গানাইজড। যখন এটা সঠিক নির্বাচিত গঠনগত পদ্ধতির মাধ্যমে টু ডেভেলপ দ্য লার্নিং প্রসেস, শিখন প্রক্রিয়াকে উন্নীতকরণ করে। ইফ স্টুডেন্টস কাম ফ্রম ভেরি ডিফারেন্ট এনভায়রনমেন্টস, যদি ছাত্ররা যদিও বিভিন্ন পরিবেশ থেকে আসে, দি কন্টেন্ট মাস্ট বি কালচারালি কনসিস্টেন্স। অর্থাৎ কালচারালি কনসিস্টেন্স তখনই হবে যদি কন্টেন্টটা ভালো হয়, তাহলে অবশ্যই তাদেরকে কালচারালি আপলিফ্ট করতে পারবে। এরপরে আমরা আসছি ভ্যালিডিটি বা যথার্থতা। দি কারিকুলাম উইল include topics that have not been cancelled
if they are perfect in terms of fulfilling the purpose, then it must be included. অদ্ভুত ব্যাপার, পাঠ্যক্রমে সেই সব বিষয় অন্তর্ভুক্ত হবে যা পুরাতন কিন্তু বাতিল হয়ে যায়। অর্থাৎ আমরা এমন কোনো বিষয় দেব না যেটা গতানুগতিক, কিন্তু সেই বিষয়টাকেও আমরা দেবো পুরনো হলেও যেটা আধুনিকতার সঙ্গে রিলেটেড। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এমন বিষয় দেয়া হবে যা পুরাতন কিন্তু বর্তমানে বাতিল বা অগ্রহণীয় নয়, এইগুলোও আমরা দেবো। নির্বাচিত বিষয়গুলি যথার্থ বলে বিবেচিত হবে যদি সেগুলো আমাদের অবজেক্টিভসকে বা আমাদের নিডসকে ফুলফিল করে আমাদের গোলের দিকে পৌঁছে নিয়ে যেতে পারে। যেমন টাইপ রাইটিংকে কলেজে ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে ঢোকানো বাতুলতা মাত্র। তার বদলে এটা যদি আইটি বা ইনফরমেশন টেকনোলজিকে এই টাইপ রাইটিংয়ের জায়গায় আমরা কলেজে দিই, তাহলে সেটার অনেক যৌক্তিকতা আছে। টাইপ রাইটিং থেকেই বর্তমানে কম্পিউটার টাইপিং এসেছে, এটা সত্যি কথা, কিন্তু ইনফরমেশন টেকনোলজি সর্বত্র পাওয়া যায় না। তাই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে আইসিটি বলি আমরা, সেটা যদি দেয়া হয় পাঠ্যক্রমে, তার গ্রহণযোগ্যতা কিন্তু টাইপ রাইটিংয়ের চেয়ে অনেক বেশি থাকবে। তো এটাকেই বলা হয় ভ্যালিডিটি বা যথার্থতা। অর্থাৎ পাঠ্যক্রমের বিষয়টা নিয়মিতভাবে দেওয়ার আগে তাকে সঠিকভাবে যাচাই করে নিতে হবে তার গ্রহণযোগ্যতা কতখানি আছে। কিন্তু পুরানো বিষয় হলেও, যেমন টাইপ রাইটিং বা কম্পোজিং, এটা অনেক পুরনো বিষয়, কিন্তু সেটার নতুন ফরম্যাট হচ্ছে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে প্রেজেন্টেশন। তাহলে আমরা টাইপ রাইটিংকে না দিয়ে যদি ইনফরমেশন টেকনোলজিকে দিই, তার গ্রহণযোগ্যতা আমাদের কাছে অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার হচ্ছে ইন্টারেস্ট বা আগ্রহ। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম নির্ণয়ে আগ্রহকে অবহেলা করা কখনোই উচিত নয়। স্টুডেন্টস লার্ন বেস্ট অনলি হোয়েন দি কন্টেন্ট ইজ মিনিংফুল টু দেম। ছাত্ররা তখনই বিষয়টাকে শেখার জন্য আগ্রহ প্রকাশ করবে যখন বিষয় তাদের কাছে অত্যন্ত মিনিংফুল হবে, তাদের কাছে কোনো সঠিক বার্তা বয়ে আনবে। সো সাকসেস ইজ এনহ্যান্সড ইফ ইন্টারেস্ট ইজ রেকগনাইজড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী তখনই বিষয়কে অবহেলা করবে না যখন বিষয়টি তাদের কাছে অর্থপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে, এবং বিষয়বস্তু অর্থপূর্ণ হয়ে যখনই উপস্থিত হবে তখনই সে শিক্ষার্থীর আগ্রহকেও কিন্তু উজ্জীবিত করবে। পাঠ্যক্রম কেবলমাত্র বিষয়কেন্দ্রিক হলে শিক্ষকের কাজ হলো নির্দিষ্ট সময় শেষ করা, সেখানে শিশুর আগ্রহ বা ছাত্রের আগ্রহ মান্যতা পায় না। কিন্তু যদি শিক্ষকের মান্যতাটাই বেশি হয়ে যায়, তাহলে পাঠ্যক্রমের প্রতি ছাত্ররা আগ্রহ হারিয়ে ফেলবে। তাহলে আমাদেরকে সেই পাঠ্যক্রমই কিন্তু নির্বাচিত করতে হবে যার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বা ইন্টারেস্ট অপরিসীমভাবে থাকবে। এবার আমরা আসছি ইউটিলিটি। ইউটিলিটির বাংলা হচ্ছে উপযোগিতা। ওয়ান অফ দি ক্রাইটেরিয়া ফর চুজিং এ সাবজেক্ট is necessity or usefulness. It should be noted that the content is useful for the society. One of the criteria for choosing a subject is necessity or usefulness. It should be noted that the content is useful for the society. বিষয় নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে একটা প্রয়োজনীয়তা বা উপযোগিতাকেও মাপকাঠি হিসেবে ধরতে হবে। কারণ কি, এমন অনেক বিষয়ের অন্তর্ভুক্তি থাকে পাঠ্যক্রমে যেগুলো শিশুদের কাছে যুক্তিযুক্ত নয় বলেই মনে হয়। তাদের কাছে কোন বিষয়টি প্রয়োজনীয় আর কোনটি অপ্রয়োজনীয় সেইটাও কিন্তু গুরুত্ব সহকারে পাঠ্যক্রম নির্মাতাদের মনে রাখতে হবে। কারণ যখনই তাদের কাছে বিষয়টার উপযোগিতা বা গুরুত্ব হারিয়ে যাবে, তখন তাদের পাঠের প্রতিও কিন্তু আগ্রহ কমে যাবে। তখন তাদের মনে প্রশ্ন উঠতেই পারে, বিষয়টা কি শুধু চাকরি পাওয়ার জন্যই দেওয়া হয়েছে? এতে কি কোনো জীবনের মানে আদৌ খুঁজে পাওয়া যাবে না যাবে না? আর এটার দ্বারা কি আমার কোনো সমস্যার সমাধান করা যাবে? এই সব
কিন্তু দেখা যায় মূলত শিশুরা বা শিক্ষার্থীরা সেই বিষয়কেই মূল্য দেয় যা তাদের কাছে আকর্ষণীয় শুধু নয়, যা তাদের কাছে প্রয়োজনীয় বা উপযোগী বলে মনে হয়। তাহলে সেই বিষয়টার প্রয়োজনীয়তা বা উপযোগিতাটা শুধু দিলেই হবে না, এমন অনেক বিষয়ও থাকে যে অনেক ছাত্রের কাছে তার প্রয়োজনীয়তাটা সে হারিয়ে ফেলে বিষয়টা। তখন শিক্ষকের দায়িত্ব সেই বিষয়টার গুরুত্ব বা প্রয়োজনীয়তাটাকে ছাত্রের সামনে তুলে ধরা বা মেলে ধরা, তবেই ছাত্র কিন্তু বিষয়টার প্রতি আগ্রহী হবে। তাহলে দিস ইজ কল্ড ইউটিলিটি বা উপযোগিতা। ওয়ান অফ দি ক্রাইটেরিয়া ফর চুজিং এ সাবজেক্ট is necessity or usefulness. It should be noted that the content is useful for the society. এরপর হচ্ছে লার্নাবিলিটি। লার্নাবিলিটি মানে হচ্ছে শিক্ষণীয়তা। শিক্ষণীয়তা হচ্ছে কি, ইন প্রেজেন্টিং দ্য কন্টেন্ট অফ লার্নিং it is necessary to apply the theory of educational psychology in order to maximize the learning ability. In presenting the content of learning, it is necessary to apply the theory of educational psychology, শিক্ষা মনোবিজ্ঞান, in order to maximize the learning ability. অর্থাৎ শিক্ষণীয় বিষয় শিক্ষার্থীর জ্ঞানের সংগঠনে বা স্কিমেতে থাকা বাঞ্ছনীয়, তার সংগঠনে স্কিমে থাকা বাঞ্ছনীয়। কিন্তু শিখন বস্তু যখন অভিজ্ঞতার আয়ত্তাধীন না থাকে, অভিজ্ঞতা দিয়ে তাকে যখন বোঝা না যায়, তখনই বিষয়টা আমাদের কাছে জটিল বলে মনে হয়। শিক্ষকদের যে কোনো বিষয় উপস্থাপন, তাকে ইলাস্ট্রেশন, এইসবের ক্ষেত্রে শিক্ষককে অবশ্যই সাইকোলজিক্যাল এফেক্ট মনে রাখতে হবে। সাইকোলজিক্যালি যদি শিক্ষক ছাত্রকে ট্রিটমেন্ট করতে না পারেন, তাহলে ছাত্রের কাছে কিন্তু বিষয়বস্তুর গ্রহণযোগ্যতা ধারে এবং ভারে দুদিক থেকেই কমে যাবে। শুধুমাত্র তাত্ত্বিক দিক আলোচনা করে, শুকনো নিরস খটখটেভাবে আলোচনা করে হবে না। এই তত্ত্ব প্রয়োগ করতে গেলে, সাইকোলজির তত্ত্বকে প্রয়োগ করতে গেলে শিক্ষককেও শিক্ষণ ক্ষমতার বা শিক্ষণ ক্ষমতা উভয়েরই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হতে হবে। যখনই দুজনই সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হবে, তখনই সঠিক ফল লাভ হবে। অর্থাৎ শিক্ষকও তার বেস্ট এফোর্ট দিয়ে পড়াবেন, আর ছাত্র মনোযোগ সহকারে আগ্রহ নিয়ে বিষয়টাকে অনুধাবন করবেন। তাহলে সেই রকম বিষয় আমাদেরকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে, যার লার্নাবিলিটি অর্থাৎ শিক্ষণীয়তা, এই তত্ত্বটা তার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে ওঠে। একেবারে শেষ পয়েন্টে আমরা চলে এসেছি, ফেসিবিলিটি অর্থাৎ সম্ভবপরতা। হ্যাঁ, ফেসিবিলিটি যে কারিকুলাম অলওয়েজ সেভস দ্য রিয়েল সিচুয়েশন অফ স্কুল, গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি। স্টুডেন্টস মাস্ট সি টু ইট দ্যাট অল ইনফরমেশন ইজ অ্যাকোয়ার্ড ইন এ টাইমলি ম্যানার। অর্থাৎ এটা হলো এমন একটা বিষয় যা বিষয়বস্তুর সার্থক করার কাজে রূপায়িত করা যায়। সম্ভবপর অর্থাৎ এমন বিষয় আমি পাঠ্যক্রমে দেব যেটা বাস্তবে পাঠদান করা সম্ভব, বাস্তবে ছাত্রদেরকে বোঝানো সম্ভব। এমন কোনো অলীক বিষয় আমি পাঠের মধ্যে দেব না যেটা বাস্তবে সম্ভব নয়। সাজেস কল্পকাহিনী। এই কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে ইয়াস ঝড়ের পরবর্তী সময়ে বিভিন্ন ইউটিউবে পাওয়া যাচ্ছে যে ভিন গ্রহ থেকে প্রাণী এসেছে, এই সেই হাবি জাবি সব নানান ধরনের গল্প কথা ছবি দিয়ে ছড়িয়ে পড়ছে। কিন্তু এই গল্পগুলো বা এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে কম্পিউটারের কারসাজিতে তৈরি করা। এগুলো কোনোটাই সঠিক নয়। অর্থাৎ এই ধরনের কোনো সঠিক বাস্তব সত্য আমাদের কাছে নেই। তাহলে এই ধরনের বিষয়বস্তুতে কিন্তু কখনো পাঠ্যক্রমকে ভরিয়ে দেওয়া যাবে না, যার গ্রহণযোগ্যতা নেই বা বাস্তবতা নেই। তাই এটা অবশ্যই বিদ্যালয়, সরকার এবং সমাজ, স্কুল, গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে এমন বিষয় আমরা পাঠ্যক্রমে দেব না যে বিষয়গুলি গ্রহণযোগ্যতা একেবারে জিরো, মাইনাস। শিক্ষার্থীরা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সম্পদ নির্ভর করে শিখবে। স্টুডেন্টস মাস্ট সি টু ইট দ্যাট all information is acquired in a timely manner.
নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষণীয় বিষয়বস্তু শিক্ষার্থীরা ভীষণভাবে গ্রহণ করবে, সেইটা যেন অবশ্যই পাঠ্যক্রমের ভেতরে দেওয়া থাকে। অর্থাৎ হাবিজাবি নানান ধরনের এলোমেলো জিনিসে কিন্তু কখনোই ভরিয়ে দেওয়া যাবে না পাঠ্যক্রমকে। এই যে আমি পয়েন্টগুলো আপনাদের কাছে 7খানা তুলে ধরলাম, এই 7টা পয়েন্টকে আমরা বলতে পারি প্রিন্সিপালস অফ সিলেক্টিং কারিকুলাম কন্টেন্ট, অর্থাৎ পাঠ্যক্রমিক বিষয় নির্বাচনের নীতিসমূহ। এই 7টা নীতিকে মেনটেন করে বা মান্যতা দিয়ে আমাদেরকে পাঠ্যক্রম তৈরি করতে হবে। সেলফ সাফিসিয়েন্সি, সিগনিফিক্যান্স, ভ্যালিডিটি, ইন্টারেস্ট, ইউটিলিটি, লার্নাবিলিটি অ্যান্ড ফেসিবিলিটি। এই 7টা পয়েন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। পরের দিনকে আমরা কিন্তু পরের ভিডিওতে পরের পয়েন্টটা নিয়ে আবার আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।